প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 57। খাবার টেবিলে টুংটাং শব্দ হচ্ছে। টেবিলে বসে সকলে নাস্তা করছে সবাই। নাসির সাহেব মুখে খাবারের লোকমা তুলে বললেন, আহানটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। শোয়েব বলল গতকাল কিছু বলতে গেলেই নাকি ষাঁড়ের মতো ঘ্যাচ করে উঠে। ইসরাত, তুমি একটু কথা বলো তো ওর সাথে, সমস্যাটা কি একটু জেনে নিও। ইসরাত মোবাইল থেকে চোখ তুলে তাকালো বাবার দিকে, স্বর নমনীয় রেখেই বলল, জি কথা বলবো। ইরহামের দিকে এবার তাকালেন নাসির সাহেব, তুমি কি এমন বসে বসে খাবে নাকি অফিসেও যাবে? ইরহাম এমনভাবে তাকালো যেন বুঝেনি তাকে কথাটুকু বলা হয়েছে। জিজ্ঞাসা করলো, আমাকে বলছো? জি আপনাকেই বলছি মহারাজ। মুখে খাবার ভরে টিস্যু দিয়ে মুখ মুছে নিল ইরহাম। বলল, শীঘ্রই যাব। সেই শীঘ্রইটা কখন হবে? সামনের বছর থেকে পাক্কা। হেলে দুলে চলে গেল রুমে। নাসির সাহেব তার যাওয়ার পথে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নুসরাতের দিকে এবার তাকালেন, জিজ্ঞাসা করলেন, বিয়ে করবে কবে তুমি? বাবার কথায় মসলিন কপালে ভাঁজ ফেলল নুসরাত। ঠান্ডা অবয়বে কিছুক্ষণ চেয়ে বলে উঠল, করব। কবে? কত 2 বছর ধরে তো বলছই করব করব। আমি জানতে চাচ্ছি সেটা কবে হবে? নির্লিপ্ত স্বরে বলল, ইসরাতের বিয়ে দিন। ইসরাতের বিয়ে হয়ে গেছে। ইসরাত ঠোঁট টিপে তাকালো। তাকে এখানে টানতে দেখে বলল, আমাকে এখানে টানা হচ্ছে কেন? আশ্চর্য। ইসরাতের কথা থামালো না নুসরাত। ইসরাতের কথায় থামলো না নুসরাত। বোনের কথা শুনতে শুনতে উঠে দাঁড়ালো। ঠোঁট আলগোছে মুছে নিয়ে বলল, একবার বিয়ে করে শখ মিটে গিয়েছে, আর করার ইচ্ছে নেই। সিলেট মডার্ন গেটের সামনে দাঁড়িয়ে আছে আহান। উস্কো খুস্কো চুল। আজ সকাল সকাল ক্লাস হওয়ায় এই শীতের মধ্যেই তৈরি হয়ে যেতে হচ্ছে। হাত বাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো গাড়ি থামলো না। সবাই বুড়ো আঙুল দেখিয়ে শাসা করে চলে গেল। শেষ পর্যন্ত শাহপরান থেকে বাস নিয়ে ভার্সিটিতে যেতে হলো তাকে। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়লো সে। কাঁধের ব্যাগে একটা কলম আর স্টিকি নোট হবে হয়তো। চুপচাপ হেঁটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে দাঁড়াতেই ধাক্কা লাগলো কারো সাথে। চোখ মুখে বিতৃষ্ণা ফুটে ওঠে তার। একে ঘুম হয়নি ঠিকমতো, তার উপর এই আপদ। কোথা থেকে আসছে এই আপদ? খেকিয়ে উঠল, এই চোখে দেখো না তুমি? আহানের চিৎকারে মেয়েটা ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়ালো। একটু পেছনে সরে গিয়ে মিনমিনিয়ে বলল, দু। আহান চেঁচিয়ে উঠল, দু কি হ্যাঁ? ধাক্কা দিয়েছ কেন? মেয়েটা আরেকবার গুটিয়ে গেল। তা খেয়াল করল না আহান। নিজের কণ্ঠে এমনকি চেহারায় একই রকম রূঢ়ভাব এনে বলল, চোখে যদি দেখো না তাহলে রাস্তায় বের হয়েছ কেন? ঘরে ভাই নেই? এভাবে ছেড়ে রেখেছে কেন তোমাকে? আপনার কি ঘরে বোন নেই? আপনার মতো ষাঁড় ছেলেকে এভাবে ছেড়ে রেখেছে কেন? হাঁটতে পারো না আবার মুখে মুখে তর্ক করো? আপনি ভালো মুখে কথা বলতে পারেন না, তাহলে কথা বলেন কেন? বাহ, মুখে এখন খই ফুটতেছে। এতক্ষণ তো মিউ মিউ করছিলে। এক থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে ফেলবো বেয়াদব মেয়ে। আহানের কথায় যেন ছেদ করে উঠল মেয়েটা। চোখ মুখ কালো করে বলল, জন্মের সময় আপনার মুখে কেউ মধু দেয়নি? তুমি তো বলে দেওয়ার জন্য ছিলে না, এজন্য কেউ দেয়নি। মেয়েটা আবারও কিছু বলতে চাইছিল। আহান চোখ দিয়ে মেয়েটাকে শাসিয়ে চলে গেল। যেতে যেতে একবার ভালো করে পরখ করে নিল মেয়েটাকে। ছিমছাম কামিজ পরনে, চুলগুলো খোপা করে রাখা, ঠোঁটে কিছু একটা দিয়েছে যার জন্য ঠোঁট জলজল করছে। এইটুকু দেখে চোখ সরিয়ে নিল সে। বিড়বিড় করল, বিরক্তিকর। পেছনে দাঁড়ানো আমিরা যা স্পষ্ট শুনতে পেল। সপ্তাহখানেক পরের ঘটনা। দিনটা শনিবার। সকাল থেকেই বাড়িতে বসে ইসরাত পেপারে আঁকাআঁকি করছে কিছু একটা। এখনও পূর্ণ চিত্র অঙ্কন করেনি, কিন্তু যতটুকু এঁকেছে ততটুকু দেখে ধারণা করা যায় গাউনের ছবি অঙ্কন করছে সে। ঘড়ির কাঁটা 11:35 ঘরে টিকটিক করে চলছে সেটা। নীরব ড্রয়িং রুম ফাটিয়ে কর্কশ আওয়াজে চেঁচিয়ে উঠল হাতের কাছের ফোনটা। ইসরাত একবার চোখ তুলে তাকালো। আননোন নাম্বার থেকে কল এসেছে। কল ধরার প্রয়োজন বোধ করল না সে। সাউন্ড চেপে বন্ধ করে দিল কল টোনটা। মনোযোগ দিল হাতের কাজে। অপাশের ব্যক্তি দমে না গিয়ে আবারও ফোন করলো। কেটে দিল আবারও ইসরাত। পরপর আরও 2টো কল আসলো এই একই নাম্বার থেকে। বিরক্ত হয়ে কল ওঠাতেই ওপাশ থেকে রাশবাড়ি স্বরে বলে উঠল,
মৃন্ময় তুষার স্পিকিং। মিসেস জাইনের সঙ্গে কথা বলতেছি। ইসরাত সেকেন্ড দুয়ের জন্য থমকালো। সচরাচর তাকে মিসেস জাইন বলে ডাকে না মানুষ। মাত্র 20 দিনের সংসার হয়েছিল তাদের। এখন যে বিয়ে, প্রায় মাঝ সাগরে খেয়া হারানো ডিঙি নৌকা, তাল হারিয়ে যাবে যাবে ভাব, সেই লোকের নাম নিয়ে তাকে ডাকা হচ্ছে। সে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, সেই সম্পর্কে মানুষ তাকে চিনবে কেন? লোকটা দূরে পাড়ি জমিয়েছে, কিন্তু তার নামের ট্যাগটা রয়ে গিয়েছে ইসরাতের সাথে। কিছুদিন আগের কথা, ইসরাত গিয়েছিল শিশু সংস্থাতে কিছু ডোনেশন দেওয়ার জন্য। তখন এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়। ভদ্রমহিলা দেখা মাত্রই শুধালেন, জাইনের বউ না? ইসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। না বোঝার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, জি। বলছি, জাইনের বউ না তুমি? উপর নিচ মাথা দুলাতেই ভদ্রমহিলা এগিয়ে এসে ধরলেন তাকে। অতঃপর জাইনের সম্পর্কে শুরু করলেন বক বক। একসময় জিজ্ঞেস করলেন, আরশ এখন কেমন আছে? ইসরাত কিছুটা অবাক কণ্ঠে জানালো, আরশ ভাই? ও মা, তুমি জানো না? ও তো অ্যাসাইলেমে ছিল, মাথায় নাকি সমস্যা দেখা দিয়েছে। ইসরাত অবাক হলো, মহিলার কথার চাপে পড়ে হাঁসফাঁস করলো। অতঃপর কোনোভাবে ওখান থেকে পালিয়ে বাঁচলো। কানের কাছে হ্যালো হ্যালো শুনে হকচকিয়ে উঠল সে। এতক্ষণ ভাবনার অতলে হারিয়ে গিয়েছিল তা উপলব্ধি করতেই নিজেকে চটাস করে একটা থাপ্পড় বসাতে মন চাইল। মনোভাব মনে স্থির করলো এই মুহূর্তের জন্য। আজকাল একটু বেশি এসব নিয়ে চিন্তা করছে সে। কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলেই অন্য আরেকটা বিষয় এসে ঢুকে যায় মাথায়। এই যে এখন একটা কথা ভাবতে গিয়ে অন্য খেয়ালে ডুবে গিয়েছে। জি বলুন। সিলেট থানায় আসুন, সৈয়দ আহানের নামে অপহরণ মামলা করা হয়েছে। নুসরাত ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। নিরুদ্বেগ মুখভঙ্গি তার। ইসরাত চিন্তিত কণ্ঠে বলল, ও কি মেয়ে অপহরণ করেছে? অমন কোনো কাজ করলে মেরে পুঁতে রেখে আসবো ওকে। ইসরাত মুখ বাঁকালো কিছুটা। বলল, আশ্চর্য, এসব কোন ধরনের কথা? নুসরাত নির্বিকার গলায় বলল, ও যা ইচ্ছা করবে আর কেউ কিছু বলবে না, এটা মনে করলো কিভাবে? কিছু বলি না বলে কি ও সবার বাপ হয়ে গেছে? ওর হাড়গোড় ভাঙবো আজ আমি। নুসরাতের কথায় কান দিল না সে। গাড়ি এসে থানায় প্রবেশ করতে দেখা হলো একদল লোকের সাথে। মুখে গোঁফ লাগি, দাড়িতে ভরপুর, চোখ মুখ ভীষণ হিংস্র। ইসরাত বাহিরে পা ফেলতেই তাদের চোখ যেন বাজ পাখির মতো পড়ল তার উপর। পেছনের দিকে উলফ কাট করা চুল চুল বাঁধা এক লোক তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। তা উপলব্ধি করতে পারল সেকেন্ডের ভেতর। মেয়েলি ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়, তা আবারও প্রমাণ হলো। তার নিজের উপর থেকে এমন দৃষ্টি সরাতে ওড়না টানলো আরেকটু মাথায়। নুসরাত গাড়ি পার্ক করে রেখে সামনে এসে দাঁড়ালো একপাশে। এসেই সরাসরি লোকগুলোর দিকে তাকালো। এতক্ষণ যারা ইসরাতকে গিলে খাচ্ছিল তাদের উদ্দেশ্যে জানতে চাইলো, এদিকে চোখ কেন? সরাসরি প্রশ্নে একটু ভরকালো লোকগুলো। অতঃপর তাদের পাল নিয়ে এগিয়ে আসলো। ইসরাত নুসরাতের হাত চেপে ধরলো। চোখ রাস্তার দিকে স্থির রাখতেই পায়ের দিকে নজর পড়ল। কালো রঙের নাইকের একজোড়া স্লিপার তার পায়ে, তাও 2 ইঞ্চি লম্বা। বেয়াখেয়ালিতে পায়ে স্লিপার পরেই বেরিয়ে এসেছে। চোখ তুলে তাকাতে দেখলো সবাই এসে দাঁড়িয়েছে তাদের সামনে। পালের গোদা চুল বাঁধা লোকটা মুখোমুখি দাঁড়ালো নুসরাতের। উঁচু লম্বা অত্যাধিক মোটা মাংসপেশি পালনের মতো দেখতে। একটা লোক জিজ্ঞেস করলো খ্যাক করে, এই ছেলেটার বোন? নুসরাত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন ছেলেটা, নাম কি? সৈয়দ আহান নাওফিল। নুসরাত হাত বাঁধল বুকে আড়াআড়ি। শীতল হাওয়া দক্ষিণা বাতাসে চুল উঠছে। নাক গাল শীতে জমে গিয়ে লাল হয়ে গিয়েছে। ঠোঁট শুষ্ক। পরনে সাদা রঙের অফ হোয়াইট ও নীলের মধ্যে শার্ট, যা ইন করে রাখা, সাথে কালো রঙের ফর্মাল প্যান্ট। চুলগুলো বেঁধে সচরাচরের মতোই বান করে রাখা। পায়ে কালো রঙের লুই ভিয়ন এর হিল। নুসরাত এগিয়ে গেল কিছুটা লোকটার দিকে। শ্লেষ মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, আহান নাওফিলের বোন। লোকটা চটা কণ্ঠে বলল, ওই ছেলে কি করেছে জানো তুমি? ছেলে বলবেন না, হি ইজ আ নেম, আর ওর নাম ধরে ডাকলেই উপকৃত হই। লোকটা থু করে একদলা থুথু ফেললো পাশে। নুসরাত চুটকি বাজালো বুড়ো আঙুলের মধ্যমা দিয়ে লোকটার সামনে। নিজের দিকে অ্যাটেনশন টেনে নিয়ে বলে উঠল, তাছাড়া ওর দিকে তাকাচ্ছেন কেন? কার দিকে? লোকটা খেচাং করে জিজ্ঞেস করলো। নুসরাত দুর্বাদ্য হাসলো। চোখ দিয়ে ইসরাতের দিকে ইশারা করে বলল,
ওর দিকে তাকিয়ে লাভ নাই। শি ইজ অলরেডি বুকড ফর সামওয়ান। শেষের টুকু একটু টেনে টেনে বলল। লোকটা গলা খাকারি দিল। সন্ত্রাসের মতো চেহারাটা নুসরাতের দিকে স্থির করল। বিরক্তি মিশ্রিত স্বরে সম্পূর্ণ সিলেবাসের বাহিরে কথা বলল। মেয়ে মানুষ এত উগ্র হওয়া ঠিক না, মুখ থুবড়ে পড়বে। সেটা আমাকে বুঝে নিতে দিলেই ভালো হয়। আর তুমি তুমি করে বলবেন না। অপরিচিত মানুষ আমাকে তুমি করে বললে তা আমার মোটেও পছন্দ না। নেক্সট টাইম আপনি করে বলবেন। চল। হাতে ইসরাতের হাত আঁকড়ে ধরল নুসরাত। বাতাসের ছাপটা ইসরাতের গায়ের হাঁটু সমান। ল্যাভেন্ডার কালার কামিজটা উড়ছে। তার পেছনে থেকে লোকটার স্বর ভেসে এলো আবারও। আপনি তো ডিভোর্সি, এই আচরণের জন্য কি ডিভোর্স হয়েছে আপনার? নুসরাত দাঁড়ালো। ইসরাত ইশারায় না করলো তর্ক করতে, কিন্তু নুসরাত শুনল না। কোনোদিন শুনেছে যে আজ শুনবে এই কথা? চোখের সামনে তোলা সানগ্লাস নামিয়ে রেখে দিল কিছু মুহূর্তের জন্য। সেকেন্ড কয়েক সময় নিল নিজেকে প্রস্তুত করার জন্য। উত্তরটা দেওয়া প্রয়োজন। কোনো তাড়াহুড়ো করলো না। অতঃপর ঘাড় বাঁকিয়ে তাকালো। স্বর উঁচুতে তুলে রাশভারী গলায় আওড়ালো। এখানে আমি এসেছি সাধারণ একটা কাজে। আমার পার্সোনাল লাইফ এখানে টেনে আনবেন না। প্রফেশনাল হন। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের ভেতর তফাৎটুকু বুঝতে শিখুন। তারপর এসে এমন বেহুদামার্কা কথা বলবেন। নুসরাত থামলো। তারপর হাসলো কটাক্ষ করে। তাচ্ছিল্য করলো চোখ দিয়ে। খোঁচা মারল সূক্ষ্ম কণ্ঠে। চাঁদাবাজি করে আর কতদিন? সামনেই তো নির্বাচন। কি হয় কে জানে। লোকটাকে স্তম্ভিত দাঁড় করিয়ে রেখে খটখট শব্দ তুলে চলে গেল সামনে দিয়ে। হাতের মধ্যে মুষ্টিবদ্ধ রাখা ইসরাতের শুভ্ররঙা মেয়েলি হাত। বাতাসে ইসরাতের মাথার ওড়নাটা পেছন থেকে পড়ে খোপা করা চুলগুলো উকি দিল। তা পুরোরূপে বের হওয়ার পূর্বেই আবারও মাথায় টেনে নিল ওড়নাখানা সে। সাধারণ থমথমে একটা ভাব বিরাজ করছে পুলিশ স্টেশনের ভেতর। দরজা দিয়ে প্রবেশ করতেই দেখা গেল মৃন্ময়ের সাথে। চোখাচোখি হলো। মৃন্ময় চেয়ার দেখিয়ে বলল দুজনের উদ্দেশ্যে, সিট। ইসরাত চেয়ার টেনে বসলো। নুসরাত চেয়ার টেনে বসতে নিবে থেমে গেল। এগিয়ে গেল লোহার শিকের দিকে। মাথা ঝুঁকিয়ে বসে থাকতে দেখা গেল আহানকে। ডাকলো, আহান। আহান চোখ তুলে তাকালো। ঝিলিক দিয়ে উঠল মনিতে কিছু একটা। পুরুষালী মুখটা গম্ভীর করে রেখেই বলল, জি। নুসরাত লোহার শিকলের বাইরে দাঁড়িয়েই আহানের মুখটা পরখ করে নিল। জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মেরেছে? না ভঙ্গিতে মাথা দোলাতেই নুসরাত ছেড়ে দিল আহানের মুখটা। জিজ্ঞেস করলো, জোর করে বিয়ে করেছিস? না। তাহলে মেয়ে অস্বীকার করলো কেন তার অমতে বিয়ে করেছিস? আহান স্লাগ করলো। জড়তা নিয়ে চেয়ে রইল নুসরাতের দিকে। তৃষ্ণার্ত চোখে বোনের দিকে অপলক চেয়ে থেকে বলে উঠল, ভাইদের ভয় পায়। নুসরাত যেন এতে তেতে উঠল। গরম তেলে কেউ পানি ঢেলে দিয়েছে এমন করে মুখ কুঁচকালো। ছ্যাদ করে উঠে বলল, ভয় পায় যখন তখন প্রেম করার প্রয়োজন কী ছিল? আহান উত্তর দিল না। উত্তেজনায় তার গলায় জান এসে ঠেকেছে। নুসরাত যে এমন করেই উদয় হবে ইসরাতের সাথে তা তার ভাবনাতেই ছিল না। ভাবনার বাহিরে গিয়ে এইটুকু হওয়ায় নিজের স্বাভাবিক অবস্থা খুইয়েছে সে। নুসরাত কথা শেষ করে গিয়ে বসল মৃন্ময়ের সম্মুখে। চোখে পড়ল দূরে কাচুমাচু হয়ে এঁকে বসা মেয়েটাকে। শাড়ির সাথে মিলিয়ে মাথায় লাল কালার ওড়না জড়ানো। বউ বউ লাগছে দেখতে। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে। নজর লেগে যাবে ভেবে চোখ সরিয়ে আনলো তড়িৎ গতিতে। ইসরাত শান্ত স্বরে জিজ্ঞেস করলো মৃন্ময়কে, অপহরণ মামলা কে করেছে? উলফকার করা মোটা পেশি লোকটা বসতে বসতে বলল, আমি করেছি। নুসরাত জিজ্ঞেস করলো, কারণ? আমার বোনকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করেছে জোর জবরদস্তি করে। নুসরাত বিরক্ত হলো। মুখে তেতো কিছু জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনভাবে মুখভঙ্গি করলো। তাকালো বিতৃষ্ণা নিয়ে মেয়েটার পানে। আগের নুসরাত হলে সে আহানকে সাববাসী দিত এখানে বসে, কিন্তু এখন তা করলে চলবে না। তাই জিজ্ঞেস করলো, নাম কি? নুসরাতের গলার আওয়াজ শুনে বোঝা গেল না সে প্রশ্ন করছে নাকি ধমকাচ্ছে। চুলে উলফকাট করা লোকটা বোনকে ধমকাতে দেখে নুসরাতকে ধমকে উঠল, আমার বোনকে ধমকাচ্ছেন কেন? আপনার ভাই এমনিতেই জোর জবরদস্তি করে বিয়ে করেছে, তাতে আমার বোন ভয় পেয়েছে। এখন বোন এসে নবাবী দেখাচ্ছে। প্রথমে কথা কানে তুলছে না সে এমন ভাব করলো। অতঃপর উত্তর দিতে চাইলো শেষের টুকুর, কিন্তু কথা খরচ হবে ভেবে আর পরোয়া করলো না।
যেহেতু নবাবী করছে সেহেতু ছোটোখাটো কিসের প্রশ্নের উত্তর দিয়ে নিজের নবাবী ভাবটা খোয়াতে চায় না সে। মেয়েটাকে আগের ন্যায় জিজ্ঞেস করলো, এই মেয়ে, নাম কি তোমার? কিছু জিজ্ঞেস করছি। মেয়েটা কেঁপে কেঁপে উত্তর দিল, আমিরা। নুসরাত মাথা দুলালো, মৃন্ময়ের দিকে তাকালো, বলল, আমি মেয়েকে প্রশ্ন করছি, যদি জোর জবরদস্তি করে বিয়ে করে তাহলে আইনিভাবে আহানকে যা শাস্তি দেওয়ার সব মাথা পেতে নিবে, আর যদি বিয়েটা দুজনের মর্জিতে হয় তাহলে চুপচাপ ওকে আর কোনো বাকবিতণ্ডা ছাড়া ছেড়ে দিতে হবে। মৃন্ময় হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে, উলফ কাট করা লোকটার দিকে তাকালো। লোকটার পেছনে চেলাপেলা হাত বেঁধে দাঁড়ানো একদল রেডি হয়ে হয়ে আছে, যেন পালের গোদাকি লোকটা কিছু বললেই ঝাঁপিয়ে পড়বে তারা। রায় নিতে মৃন্ময় জিজ্ঞেস করলো, আপনি রাজি তো মিস্টার রাজ? পালোয়ানের মতো দেখতে লোকটা মাথা দোলালো, নিজের কথায় অটুট থেকে বলল, হ্যাঁ রাজি, আর এটা ভালো করে জানি এই ছেলে জোর করে বিয়ে করেছে আমার বোনকে। নুসরাত চেয়ার টেনে আমিরার সরাসরি বসলো, চোখ মুখ অত্যধিক গম্ভীর। ইসরাত বলল, না ধমকে কথা বল। কথাটুকুর প্রত্যুত্তর আসলো অত্যন্ত তাড়াতাড়ি বিপরীত পাশের মানুষটার কাছ থেকে। আমি জানি কিভাবে কথা বলতে হয়। আমিরাকে প্রশ্ন করার পূর্বে ভ্রুযুগল উঠে গেল উপরে, মসলিন কপালটুকু মসলিন রইল না আর। জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমিরা বলো, আহান তোমাকে গান পয়েন্টে বিয়ে করেছে? আমিরা কাচুমাচু ভঙ্গিতে বলল, না। নুসরাত কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল। হেই, এমন মৃগী রোগীর মতো কাঁপছো কেন? তোমাকে কেউ হিট করছে না তো? তবুও আমিরার কাঁপাকাঁপি বন্ধ হলো না। লোহার শিকের আড়াল থেকে একজোড়া চোখ যে তার পানে তাকিয়ে আছে তা টের পেল সে। ঠান্ডা সেই দৃষ্টির তোপে পড়ে শিরদাঁড়া বেয়ে গেল শীতল স্রোত। নুসরাত আর ঘাটালো না, মুরগির মতো সেটে যেতে দেখলো তাকে। জিজ্ঞাসা করলো, আহান কি বলেছে তোমার বাপ ভাইকে খুন করবে? আমিরা ভয়ার্ত স্বরে বলল, না। কোনো প্রকার হুমকি দেয়নি তো বাসা থেকে তুলে আনার সময়? না। নুসরাত তাকালো মৃন্ময়ের দিকে, বলল, নোট করুন, অপহরণ মামলা, তাহলে জালিয়াতির প্রমাণ হলো তো? শেষটুকুর প্রশ্ন করে ছেড়ে দিল সে। মৃন্ময় মাথা দোলালো, বলল, নোটেড। রাজ বোনের দিকে চোখ সরু করে তাকিয়ে রইল, তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, ওকে তুলে এনেছে বলে মিথ্যে বললি কেন? আমিরার হাতের তালু ঘেমে একাকার হলো। এই শীতের মধ্যে কপাল বেয়ে ঘামের উৎপাত দেখা দিল। ঠোঁট টিপে বসে রইল সে, উত্তর দিল না ভাইয়ের প্রশ্নের। নুসরাত নিজের প্রশ্ন জারি রাখলো, আগের মতোই জিজ্ঞাসা করলো, তুমি নিজ ইচ্ছায় এসেছো আহানের সাথে? হ্যাঁ। নিজ ইচ্ছায় আসলে আমার আমার ভাই কেন হাজতের ভেতর? তোমারও তো একই সাথে সেখানে থাকা উচিত ছিল, তাই না? আমিরা থেমে গেল, বোকার মতো চেয়ে রইল নুসরাতের গোল গোল চোখে। স্বস্বীকারোক্তি দিয়ে মিনমিন করে বলল, হ্যাঁ। তাহলে তুমি বাইরে কি করছো? কথার টোন উপরে উঠল, গম্ভীর যে মোড়া মেয়েটার। ভয়ার্থ প্রকৃতির আমিরা তাতে গুটিয়ে গেল আরও, চোখ মুখ অন্ধকার করে কেঁদে দিল। মুখে হাত চাপলো কান্না আটকানোর জন্য, কিন্তু হলো না। নুসরাত তার চোখের কান্না পরোয়া করলো না, জোর করলো, আহান তোমায় টেনে বাসা থেকে নিয়ে এসেছে বা অজ্ঞান করে? না। ভরা মজলিসে বসে নির্লজ্জের মতো শুধালো, বিয়ে না করলে ধর্ষণ করবে বলে হুমকি দিয়েছে? ইসরাত নুসরাতকে খোঁচা মারল মুখ বন্ধ করার জন্য। নুসরাত করল না, আবারও প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কড়া কণ্ঠে তাড়া দিল, কি হলো উত্তর দাও। আমিরার মুখটা দেখার মতো পানসুটি বর্ণ ধারণ করলো, বিড়বিড় করে বলল, না। রাজ নুসরাতকে থামানোর জন্য গলা খাকারি দিল, একটা শব্দ বলার জন্য মুখ খুলতে নিবে তখনই থামিয়ে দেওয়া হলো তাকে। 1 মিনিট মিস্টার রাজ, আমাকে কথা শেষ করতে দিন, কথার মধ্যে কথা বলবেন না। দুজন যখন কথা বলে তখন তৃতীয় ব্যক্তির চুপ করে থাকা উচিত, এটা পারিবারিক শিক্ষার আওতায় পড়ে। তো যা বলছিলাম, আহানের হাত ধরে তুমি নিজ পায়ে বেরিয়ে এসেছিলে নিজের বিয়ে থেকে। আমিরা মাথা দোলালো। মাথা দোলানো শেষ হওয়ার আগেই নুসরাতের ধমকের স্বরে ভেসে এলো, এই মেয়ে, মুখে কথা বলো। হকচকানো নয়নে তাকিয়ে জিজি করে উঠল আমিরা। নুসরাত জিজ্ঞেস করলো, বিয়েটা তোমার মত নিয়ে হয়েছিল? জি। মুখটা কঠিন করলো, স্বর কাঠখোট্টা তার, চোখ দুটো দিয়ে গিলে খাবে যেন মেয়েটাকে। স্পষ্ট করে কথা বলো, এমন ম্যান করছো কেন? আমিরা তবুও মিনমিন করলো। নুসরাত মৃন্ময়ের দিকে তাকালো, অফিসার, নোট করুন এটা, কোনো জোর জবরদস্তি করা হয়নি।
মৃন্ময় দুর্বেদ্য হাসল, উঠে হাজতের তালা খুলল। রাজ নির্বিকার চোখে বোনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। পুলিশের এমন হাসিতে লজ্জার সম্মুখীন হতে হয়েছে তাকে। আমিরার উদ্দেশ্য করে বলল, চল বাসায় যাব। আমিরা উঠে দাঁড়ানোর আগেই নুসরাত তাকে ধমকে বসিয়ে দিল। রাজের মুখোমুখি দাঁড়ালো। আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতেই যাবে। রাজ হাসলো কটাক্ষ করে, গ্রীবা ঝুঁকে আসলো নুসরাতের দিকে। বলল, এই বিয়ে হয়নি, অসম্পূর্ণ। মেয়ের অভিভাবক যে বিয়েতে উপস্থিত ছিল না, সেই বিয়ে কিভাবে কার্যকর হবে? রাজের মতো কণ্ঠ খাদে নামালো নুসরাত। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, তাহলে বিয়েটা ইসলামী শরীয়ত মতে আবারও কার্যকর করে দিচ্ছি। পকেট থেকে মোবাইল বের করে ফ্যামিলি গ্রুপে কল দিল সে। ওপাশে কিছুক্ষণ পর জয়েন হলো সবাই। কাউকে কোনো কথা বলতে সুযোগ না দিয়ে নুসরাত বলল, কোনো প্রশ্ন না, একটা লোকেশন সেন্ড করছি, সেখানে তাড়াতাড়ি এসো। কথা শেষে মুখের উপর ফোন কেটে দিল সে। আধ ঘন্টা পরে দেখা মিলল একে একে সৈয়দ বাড়ির সবার চোখে মুখে অবাকতার রেশ। ইসরাত কাহিনী একে একে বর্ণনা করলো সবার কাছে। আহান বিয়ে করে নিয়েছে শুনে রোহিণী বেগম আর সুফি খাতুন মরা কান্না জুড়ে দিয়েছে। নুসরাত ভ্রুক্ষেপ করল না সেদিকে। ইরহাম ততক্ষণে গিয়েছে ইমামকে নিয়ে আসার জন্য। ইমামকে টেনে টুনে নিয়ে আসলো ইরহাম। ভদ্রলোক হতবিহ্বল, মুখ চোখ দেখে তাই বোঝা যাচ্ছে ধাক্কা সামলাতে পারেনি। ইমামকে হতবাক রেখেই ওই অবস্থায় সাক্ষী ও দুজনের পূর্ণ সম্মতিতে আবারও বিয়ের কাজ সম্পন্ন হলো। বিয়ে শেষে অত্যন্ত দুঃখের সহিত সোহেব সাহেব বিড়বিড় করল, আমি আমার পছন্দে আহানকে বিয়ে দিতে চাইছিলাম। রোহিণী বেগম খোঁজ করে উঠল, আমি তো মেয়ে দেখে এসেছি সেদিন গিয়ে, আংটিও পরিয়ে এসেছি, এখন আমি কিভাবে ওদের মুখ দেখাবো? সোহেব সাহেব বললেন, প্রথমে যেভাবে গিয়ে দেখিয়েছিলে এখন ঠিক ওভাবে গিয়ে মুখ দেখিয়ে আসো। কথা শেষে দুজন দীর্ঘশ্বাস ফেললেন। আহান তখনও গম্ভীর মুখে বসে, স্ত্রীর হাত তার হাতের মুঠো শক্ত করে চেপে ধরা। ওদিকে যে মেয়েটা হাসপাস করছে। নুসরাত বিয়ে শেষে বেরিয়ে গেল সবার আগে। ইরহামের সাথে ইসরাত বাড়ি ফিরবে, তার একটু অফিসে কাজ আছে। গাড়িতে উঠে বসতেই কল আসলো রুবার। এয়ারপড কানে লাগিয়ে বলে উঠল, হ্যালো। জি ম্যাম, রুবা বলছি। হ্যাঁ বলো। আপনি একটু কষ্ট করে আমাকে ইউনিমার্ট থেকে পিক আপ করবেন, গাড়ি পাওয়া যাচ্ছে না। নুসরাত ওকে বলে ফোন কেটে দিল। ধীরে ধীরে অগ্রসর হলো গাড়ি নিয়ে ইউনিমার্টের দিকে। আকাশ মেঘলা হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে গ্লাসে। তুফান আসবে। বিদ্যুৎ খুব বেশি চমকাচ্ছে। ইউনিমার্টের সামনে গাড়ি পার্ক করে নেমে দাঁড়ালো নুসরাত। কানে ফোন লাগিয়ে কল লাগালো, রিং বেজে কেটে গেল। পরপর আরও দুবার কল দিতেই নিজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মোবাইল পাওয়ার বাটনে চেপে বন্ধ করার পূর্বে চোখের সামনে ভাসলো আজকের তাজা খবর। ধ্যান দিল না সেটাতে সে। দিনের আলো তখন মেঘের প্রকোপে ধীরে ধীরে স্নান হয়ে আসছে। ঘড়ির কাঁটায় বাজছে 12টা। নুসরাত রাস্তা পার হওয়ার জন্য একটা পা এগোতেই কিছু অদ্ভুত একটা অস্থিরতা টের পেল। ভ্রু কুঁচকে মলের ভেতরে তাকাতেই তার কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল। মানুষজন প্রাণ হাতে নিয়ে দৌড়ে বাইরে আসছে। কারো কারো মুখ আতঙ্কে নীল হয়ে গিয়েছে। কেউ কেউ বা প্রিয়জনকে বারবার ফোন করার চেষ্টা করছে। মানুষের চিৎকার আর বাচ্চাদের কান্নার চারপাশ ঝাঁঝিয়ে উঠল। এতক্ষণ যা গাড়ি চলছিল তাও এখন নেই বললেই চলে। রাস্তা খালি, দূর থেকে পুলিশের গাড়ি আসার সাইরেন শোনা যাচ্ছে। সামনে তাকাতেই দোকানের বড় টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। ব্রেকিং নিউজ, একদল সন্ত্রাস টেরোরিস্ট ইউনিমার্ট নামক একটি শপিং মলে হামলা চালিয়েছে। পাখিটুকু আর শোনা হলো না। মলের ভেতর থেকে ভেসে এলো গুলি চালানোর পরপর একাধিক শব্দ। চারপাশে মানুষ বাঁচার আশায় দৌড়ে চিৎকার করছে। কেউ কেউ দৌড়েতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। মানুষ সেসব দেখলো না, দেখার প্রয়োজন বোধ করলো না। যান বাঁচানোর আশায় একজন আরেকজনকে মাটিতে পিষে চলে গেল। গ্লাস দ্বারা আবৃত ইউনিমার্টের ভেতর তখন ধামধাম শব্দ। মেঝেতে নিজে পিষে যাচ্ছে, কিন্তু নিজের বাচ্চাকে বুকের সঙ্গে চেপে ধরেছে বাঁচানোর জন্য। নুসরাত হতভম্ব হয়ে কয়েক কদম পিছিয়ে গেল। কানে ভেসে আসছে মানুষের আত্মচিৎকার। বাঁচার আশায় প্রাণভিক্ষা চাচ্ছে তারা। এক মুহূর্তের জন্য বাচ্চাদের কান্নার শব্দ থামলো। সবকিছু ঠান্ডা হলো। রাস্তার ওপাশে দাঁড়ানো পুলিশ হাতে মাইক নিয়ে কথা বলা শুরু করলো। গ্যার
এক করে মাইকের শব্দ ভেসে এলো, সবাই এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টেরোরিস্টরা মানুষ মারতে পিছুপা হচ্ছে না, যারা এই এলাকায় আছেন তারা নিরাপদ দূরত্বে সরে যান। আবারও বলছি, এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যান। নুসরাত শুনল, তবুও পা বাড়ালো সিঁড়ির দিকে। কানে ভেসে আসছে গাড়ির শব্দ, হয়তো র্যাব আর্মির গাড়ি এসে একের পর এক থামছে। গটগট বুটের শব্দ করে নামছে তারা। নুসরাত দাঁড়ালো না, তৎপর হয়ে ভেতরে ঢোকার আগেই ইন্সপেক্টর নিষেধাজ্ঞা জারি করলেন। মিস, এদিকে চলে আসুন, ভেতরে বিপদ হতে পারে। চলে আসুন মিস, কোঅপারেট করে পুলিশকে সাহায্য করুন। নুসরাত শুনল না সেই কথা। সে কোনোদিন শুনেছে কি কারো কথা? তার এই এক জীবনে তো চলেই গেল অবাধ্যতা করে। পেছন থেকে অফিসারদের গলার স্বর ভেসে আসছে। ব্যারিকেড এর অপাশে দাঁড়ানো পুলিশরা বারবার বলছে ভেতরে না যেতে। ফোর্স এসে তখন দাঁড়িয়েছে। নুসরাতকে বারংবার না করা সত্ত্বেও পা আগালো সম্মুখে সে। শরীরের ভেতর লেজার রশি দেখা মিলছে তার। উপর থেকে ভেসে এলো কালো পোশাকে আবৃত এক লোকের আওয়াজ। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না ইন্সপেক্টর, না হলে এই মেয়েকে শ্যুট করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। আত্মসমর্পণ করুন, না হলে একজনও বেঁচে ফিরতে পারবে না। গাড়ি এসে থামলো, পরপর আরও কয়েকটা। পুরো রাস্তাটা সাংবাদিক আর পুলিশের গাড়িতে ভরে উঠল। মৃন্ময় পিছন থেকে নুসরাতকে হুঁশিয়ার করলো, মিস নুসরাত, নড়বেন না, না হলে ওরা গুলি করে দিবে। নুসরাত পিছু ফিরে তাকালো। গায়ে তার লাল সবুজ অনেকগুলো লেজার রশির দেখা মিলেছে। নুসরাত উল্লাসে ফেটে উঠল, তাই নাকি? তা চালাক না কুলি? আমি তো এক জীবন ধরে মরার আশায় বেঁচে আছি, দেখি আজ কি হয়। সে যেন খুশিতে লাফিয়ে উঠল। তার উল্লাস দেখে কে? পুলিশ ফোর্সের বারবার বলা আত্মসমর্পণ করার কথা কানে তুলল না। হেলে দুলে হেঁটে গেল ভেতরের দিকে। আজ সে দেখবে কি হয়, মৃত্যু তাকে কতটুকু সাদরে গ্রহণ করতে পারে। ঠোঁট দুটো উত্তেজনায় কাঁপছে। টেরোরিস্টরা নুসরাতের অমন ঔদ্ধত্য মানল না, তারা মানবেও না, কারণ তারা সেই সৈয়দ পরিবার না যার ছায়াতলে সে বড় হয়েছে। কালো পোশাকধারী লোকগুলো হিংস্র বর্বর, বাজ পাখির ন্যায় চোখের দৃষ্টি। ওপাশ থেকে পজিটিভ ইশারা পেতেই গুলি চালালো তারা। ভ্রুক্ষেপহীন নুসরাত ধূপধাপ পায়ে শব্দ তুলে ভেতরে এগিয়ে আসছে। অতঃপর কিছু সেকেন্ড অতিবাহিত হতেই কোথা থেকে ছুটে এলো একটা বুলেট। নাসির সাহেবের ছোট মেয়েটার গা চিরে শাঁ করে বেরিয়ে গেল M24 স্নাইপার ওয়েপেনের একটা গুলি। নুসরাত হেসে ফেলল। শিরদাঁড়া উঁচিয়ে চলা মেয়েটা এক মুহূর্তের জন্য ঝুঁকে পড়ল, মাথা বাঁকিয়ে। ঘাড়তেরামি করে আবারও উঠে দাঁড়ালো। সম্ভব হলো না, শরীর মানেনি একটু। পূর্বের ধাক্কাটা, ধক করে বসে পড়ল আবারও। রক্ত টপাটপ করে ঝরছে গা থেকে। চোখ দুটো শূন্য। হাসছে সে। নুসরাত নাসির খুব করে হাসছে। পৃথিবী তাকে নিয়ে তাচ্ছিল্য করছে, তা সে স্পষ্ট আঙুল দিয়ে দেখিয়ে দিল কেউ। নুসরাত নাসির হারে না কে বলেছে? নুসরাত দেখল সে হেরে গেছে। এই তো সে হেরে গেছে। তার শরীর, রক্ত ঝরে পড়ছে রাস্তার বুকে। তা একসময় গড়িয়ে যাবে নর্দমায়। নাসির সাহেবের রক্ত নর্দমায় গড়াগড়ি খাবে। সৈয়দ বংশের রক্ত মানুষ পায়ে পিষে চলে যাবে। কুকুর গরু তাতে মূত্রত্যাগ করবে। নুসরাতের বুক কেঁপে উঠল। আত্মগরিমাপূর্ণ রক্ত টকবকে উঠল অন্তর্কোণে। মৃন্ময় চেয়ে রইল ব্যারিকেড এর অপর পাশ থেকে। অহংকারের আবেশে ভরপুর নুসরাত নাসিরের দিকে। হাসছে মেয়েটা। মৃত্যুকে আলিঙ্গন করে নিতে নিতে তার ঠোঁটের কিনারায় ফুটে উঠছে সেই ক্ষীণ হাসির রেখা। যেন এই পৃথিবীতে নুসরাত নাসিরের মতো সুখী কেউ নেই। টিপটাপ বৃষ্টি পড়ছে। আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করে। সেই মেঘের আওয়াজে ধরণী কেঁপে উঠল। কাঁপল নুসরাতের হৃদয় খবর। গলা শুকিয়ে এসেছে, পিপাসা পেয়েছে। পানির আশায় আশেপাশে চাইল, না, পানি নেই কোথাও। কুঁজো হয়ে বসে পড়ল, বিড়বিড় করল, পানি, পানি। চোখের সামনে ভাসছে এক জীবনী, অতীত বর্তমান সব। জন্ম থেকে এই পর্যন্ত যা যা মনে আছে তা পুনরায় টেলিকাস্ট হলো সব কিছু। মায়ের কথা মনে হলো, হয়তো খাবার নিয়ে তার জন্য টেবিলে বসে আছেন। ইনি কি কাঁদবেন নুসরাত মরে গেলে? এই পৃথিবীতে নুসরাতদের কেউ ভালোবাসে না, তারা হয় অবহেলার পাত্রী। পৃথিবীর বুকে তাদের অস্তিত্বটা যেন বেমানান। নুসরাতদের কেউ ভালোবাসে না কেন? এই প্রশ্নে হাসি খেলে যায় নুসরাতের মুখে। ইসরাত কি করছে? সে কি কাঁদবে নুসরাত যদি মারা যায় শুনে? মা কি নিয়ম করে তার ঝাড়ি মিস করবে? আর ইরহাম, সে কি ব্যবসা সামলে নিবে দুহাতে?
আহান আহান কি আমিরাকে নিয়ে একটা সুখী সংসার গড়ে তুলতে পারবে? নুসরাতের মনে প্রশ্ন উদয় হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে নুসরাতকে বেঁচে থাকতে হবে। সে আর বাঁচবে কতক্ষণ? হয়তো 1 ঘন্টা বা তার কম সময়। রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে শরীর থেকে, পরনের শার্টটা তাজা রক্তে ভরে গেছে, কাঁধ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। হঠাৎ নুসরাতের মনে হলো নাসির সাহেবের কথা, তাকে কখনো বলা হয়নি। আব্বা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। সে তো এই জীবনে কাউকে এ কথা বলতে পারেনি, মনের কথা কখনো মুখে আনেনি। বাবা কি করছে? টিভি দেখছে হয়তো। তিনি কি জানেন নুসরাত এখানে জীবন মরণে জড়িয়ে আছে? তার ভেতর থেকে আজ এই উপলব্ধি আসছে, বাঁচবে না আর সে। এই তো আর কিছুক্ষণ পরেই মৃত্যুর ফেরেশতা আসবে তাকে নিতে। মৃত্যুকে আজ হাতছানি দিয়ে যেতে দিবে না সে। 5 বছর থেকে নুসরাত অপেক্ষমান ছিল এই মৃত্যুর। আজ যখন এসেছে তা আলিঙ্গন করবেই। পুলিশ ফোর্স পা বাড়িয়েছে ভেতরে। কয়েকজন মানুষ মরলে তাদের কিছু যায় আসবে না। উপরিমহল থেকে আদেশ মানুষ মরুক, তবুও যেন টেরোরিস্টের দল না পিছে ফিরে। কয়েক সেকেন্ড পর পর গুলির শব্দ হচ্ছে, স্নাইপার দিয়ে লাগাতার শুট হচ্ছে। মেয়েদের হৃদয় বিতারক চিৎকার আর বাচ্চাদের কান্না মিশে যাচ্ছে বাতাসে। ধোঁয়া উঠছে, কোথাও আগুন লেগেছে ধারণা করা যায়। নুসরাত শেষ মুহূর্তে এসেও তেরামি করলো, খোঁড়ানো পায়ে উঠে দাঁড়িয়ে সম্মুখে আগানোর চেষ্টা করলো। হলো না। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। গরম রক্তে ভরে গেল চারিপাশ, আর সামনে আগানোর শক্তি রইল না। আরাম করে উল্টে পড়ল মেঝেতে, মাথার এক পাশ ছেঁচে গেছে তাতে। দুর্বাধ্য হাসল সে। পেছনে থেকে মৃন্ময়ের চিৎকার ভেসে আসছে, ঝাপসা শুনল সে, মিস নুসরাত, সরে আসুন। কি বলছে লোকটা নুসরাত বুঝে পায় না, বোঝার চেষ্টা করে না। ঘুম এসে তাকে জড়িয়ে ধরছে, চোখ নিভু নিভু। তার সম্মুখে হাসিমুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। নুসরাত প্রাণ খোলা হাসলো। উপরে লম্বা বিল্ডিংটা কেমন দুলছে, সেদিকে তার চোখ নেই। কান ধাঁধানো একটা শব্দ হলো ধড়াম করে। নুসরাত নিজের জায়গা থেকে ছিটকে গিয়ে পড়ল রাস্তার অন্য পাশে। ধোঁয়ায় ভরে গেছে চারিপাশ, নীল আকাশটা অন্ধকারে ডুবে গিয়েছে। দূরের মিনার থেকে ভেসে আসছে জোহরের আজানের শব্দ। কানে কানে কেউ এসে কিছু একটা বলছে। নুসরাত তবুও সেদিকে কান দিল না। হাঁ করে তাকিয়ে থাকলো শূন্যে। লম্বা করে শ্বাস টানলো, একবার দুবার, কিন্তু অক্সিজেনের ঘাটতি কেন যেন কমলো না। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, ছটফট করে উঠল তার শরীর। সে বড় লাগামহীন, অবাধ্য। এই ছোট জীবনে কারোর কাছে মাথা ঝুঁকায়নি মেয়েলি আত্মগরিমা কিছুটা কমিয়ে যদি একটু ঝুঁকে যেত, তাহলে আজ একটা সংসার হতো। নুসরাতের সংসার করার ভীষণ শখ। একটা বাচ্চার ভীষণ শখ, কিন্তু সেই সংসার তো আর হবে না। হৃদয়ে কথা ভেতরে চেপে রাখলো সে। শেষ সময় তো এভাবে হারতে হবে। কে বলে নুসরাত মুখ থুবড়ে পড়ে না? এই তো নাসিরুদ্দিনের কন্যাটা জীবনের কাছে ভীষণ করে মুখ থুবড়ে পড়েছে। আরশ পাশে এসে বসেছে। নুসরাত উপলব্ধি করতে পারল, নাকে কস্তুরীর সুবাসটা এসে লাগলো আজ কড়াভাবে। আজ ছ্যাদ করে উঠল না সে, বলল না, আরশ ভাই দূরে যান, কস্তুরীর গন্ধ আমার সহ্য হয় না। সে আজ নাক টেনে শুষে নেয় শেষবারের মতো সেই ঘ্রাণ। হাঁটু গেড়ে সামনে বসা মানবটার উরুতে খুব করে চাইলো মাথা রাখতে, কিন্তু তাকে আর সম্ভব হলো না। আরশ বড় নিষ্ঠুরতা করলো। নুসরাত যেমন তার হৃদয়ে ঠাঁই দেয়নি কখনো, ইচ্ছাই করেছে ঠিক তেমনি আরশও আজ তার কাঁধে ভর দেওয়ার সুযোগ দিল না। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়েছে বহু পূর্বে। রক্ত বের হতে হতে এখন বন্ধ হয়ে গেছে। ব্যথায় গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। চেহারা লাবণ্যতা মরে গিয়েও নীলাভ রং ধারণ করেছে মেয়েটার। তবুও মেয়েলি অহমিকা মেটেনি একটুও। মুখের কোণে কোণে সৈয়দ বংশের রক্ত বলে যে বড়াই, তা আজও অস্তমিত হয়নি। যেন সে সময় এসেও রক্তের বড়ায় বুক ফুলিয়ে দিল মেয়েটা। ভীষণ ইচ্ছে হলো মাকে ধন্যবাদ দিতে, তাকে তার গর্বে জায়গা দেওয়ার জন্য। বাবাকে ধন্যবাদ দিতে তার ওই ঔরসজাত সন্তান হওয়ায়, কিন্তু তা আর কখনো সম্ভব না। নুসরাত গলায় কিছু একটা দলা পাকালো। কান্না, হ্যাঁ কান্নাই তো। বাঁচার আশা করে না নুসরাত। বাঁচার আশা কান্না করার বোকামি।
বাঁচার আশায় কান্না করা বোকামি, বোকা মেয়েরা কাঁদে। নুসরাত নাসির বহু পূর্বে মরে গেছে। গত 5 বছর ধরে সে ধুকে ধুকে মরছে। গহীন ভাবনার অতল থেকে বেরিয়ে আসে নুসরাত, তাকায় সুদর্শন পুরুষটার দিকে। আরশ ঝুঁকে আসছে তার দিকে, দু হাতে আঁচলায় তুলে নিয়েছে তার মুখ। নুসরাত তাকিয়ে রইল তার মুখের দিকে। তার বহু জীবনের ইচ্ছে এই লোকটার মুখে ভালোবাসার কথা শোনার, কিন্তু সেই ইচ্ছেটাও পূরণ হলো না। নুসরাত শেষ সময় এসে বুঝতেই চাইল না সে সামনে দাঁড়ানো লোকটা আরশ নয়, তার ভাবনা মাত্র। সে আকাঙ্ক্ষিত চেহারা নিয়ে তাকিয়ে রইল। ঠোঁটের কোল ঘেঁষে বিষাদের হাসি, শরীর ধীরে ধীরে নিস্পন্দন হচ্ছে। হৃৎপিণ্ডের চলাচল ধীর থেকে ধীর হচ্ছে, শরীরে মাংসপেশিগুলো জমাট বাঁধছে। উত্তাল সমুদ্রের ন্যায় আকস্মিক গা ঝাঁকা দিয়ে উঠল তার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটে, অতঃপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। চোখের তারা ঘোর অমাবস্যা এসে দখল করে নেয়। পরিশেষে পশ্চিম আকাশের বুকে সূর্য যেন হারিয়ে যায়, তেমন সৈয়দ বংশের বুক থেকে নুসরাত নাসিরও হারিয়ে গেল কোনো এক অজানা গন্তব্যে, হয়তোবা না ফেরার দেশে।